সাপ পোষ মারানো থেকে ভূত তাড়ানো, ভারতে এখনো এই লোকনাচের সাহায্য নেওয়া হয়। ভারতবর্ষ এমন একটা দেশ যার প্রতি রাজ্যে, প্রতি জেলায়, শহর থেকে গ্রামে, গ্রাম থেকে অলিগলি সর্বত্র বিভিন্ন ধরনের সংস্কৃতির ছোঁয়া দেখা যায়। এই যেমন নাচের কথাই ধরুন না, যেমন শাস্ত্রীয় নৃত্যের ভাণ্ডারে ভরা বৈচিত্র্য, এখনো এমন অনেকগুলি অপূর্ব নৃত্যশৈলীর প্রচলন আছে যা এই দেশে আমাদের কাছে প্রায় অজানা থেকে গিয়েছে। দেখুন তো এই দেশের এই লোকনাচের কথা আপনি আগে জানতেন কিনা? ছৌ। ওড়িশা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, পুরুলিয়া জেলায় এই ছৌ নৃত্য দেখা যায়, যা একাধারে নাচ এবং মার্শাল আর্টের এক অপরিশীলিত রূপ। মনে করা হয় ছৌ শব্দটি এসেছে সংস্কৃত ছায়া থেকে। মূলত এই পৌরাণিক নাচ রামায়ণ মহাভারত থেকে অনুপ্রাণিত হয়। যেহেতু এটি আঞ্চলিক নৃত্য, সেহেতু অঞ্চল ভেদে এর কিছু তফাৎ দেখা যায়, আর সেই তফাৎ করা হয় মুখোশের প্রকারভেদের উপর ভিত্তি করে। খোলা জায়গায় এই নাচ প্রদর্শিত হয়ে থাকে। কালবেলিয়া, রাজস্থানের কালবেলিয়া সম্প্রদায়ের সঙ্গে এই নৃত্য জড়িত। এই নাচ ইউনেস্কো থেকেও স্বীকৃতি পেয়েছে। মূলত দলের মহিলারা এই নাচ করেন। এই সম্প্রদায়ের মূল জীবিকা হলো সাপ ধরে তার বিষ বাজারে বিক্রি করা। সাপকে মন্ত্রমুগ্ধ করার জন্য এরা সাপের মতোই হেলে দুলে আকর্ষণীয় পোশাকে এই নাচ করে থাকেন। রৌফ, এই নাচের জন্মস্থল হলো জম্মু ও কাশ্মীর। খুব ধীর লয়ে অপূর্ব ভঙ্গিমায় এই নাচ করা হয়ে থাকে। তবে যখন তখন এই নাচ অনুষ্ঠিত হয় না, এটি একটি বিশেষ নৃত্য, তাই বিয়ে বা ঈদের মতো বিশেষ কোনো অনুষ্ঠানে এই নাচ করা হয়ে থাকে। নাচের সময় নৃত্যশিল্পী দুই দলে ভাগ হয়ে মুখোমুখি দাঁড়ান। চক্রি বলে এক ধরনের কাব্যগীতির সুরে তারপর এই নাচ শুরু করা হয়। সম্বলপুরী নাচের বৈশিষ্ট্য হলো এর লাবণ্য আর কমনীয়তা। ওড়িশায় এই নাচের সময় পুরুষ শিল্পীরা নিজেদের বাঘের মতো সাজিয়ে তোলেন, মহিলা শিল্পীরা পায়ে পড়েন আলতা। চলিয়া, ছৌ এর মতো এটি একটি মার্শাল আর্ট মিশ্রিত নৃত্য। উত্তরাখণ্ডের কুমায়ুনি সম্প্রদায় এই নাচ করেন। আগে এই নাচ বিয়ের সময় হতো, এখন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও সম্পন্ন হয়ে থাকে এই নাচ। এই নাচের সঙ্গে এই সম্প্রদায়ের কিছু প্রাচীন বিশ্বাস জড়িয়ে আছে বলে মনে করেন অনেকেই। এই নাচ করলে অশুভ আত্মা দূরে সরে যায় এবং ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায়।